হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, রাইজিং এডুকেশন এবং অনির্বাণ ম্যাথস টিউবারের ভার্চুয়াল ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজ ক্লাস 12-এর ভেক্টর টপিকের উপর ডিরেকশন কোসাইন এবং ডিরেকশন রেশিও তাকে বেস করে এটা সেকেন্ড ভিডিও, এবং অলরেডি বিভিন্ন ডিসকাশন করেছি ডিরেকশন কোসাইন এবং ডিরেকশন রেশিওর উপর প্রথম ভিডিওতেই। এখন সেই কনসেপ্টকে বেস করে আরও বিভিন্ন একটু অন্যরকম ধারণা এবং একটু হায়ার টাইপের অঙ্ক বা একটু আলাদা অঙ্ককে কীভাবে আমরা সলভ করতে পারি সেগুলো নিয়ে এই ভিডিওতে ডিসকাস করব। তার পাশাপাশি এক্সাম্পলেও যে ধরনের আলোচনাগুলো করেছে সেগুলো একটু ডিসকাস করা হবে। ওকে, তাহলে চলে আসা যাক মূল বক্তব্যে। এখন যে আলোচনাগুলো এখন করার রয়েছে সেটার জন্য আমি একটু এক্সারসাইজে নিয়ে যাচ্ছি। এক্সারসাইজে অলরেডি আমরা অলমোস্ট 18 পর্যন্ত অঙ্কগুলো হয়তো নিজেরাই করেছি। তো যাই হোক, তো 19 থেকে যদি শুরু করা যায় বিষয়গুলো। 19-এ কী বলছে, যে সরলরেখার দিক সংখ্যা সমূহ দুটো দিয়ে দিয়েছে, তাদের মধ্যবর্তী কোণ একই ব্যাপার, cos θ ইকুয়ালস টু a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 ডিভাইডেড বাই √a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার প্লাস c1 স্কোয়ার ইন্টু √a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার। সেই সূত্রের সাহায্য নিয়ে আমরা 19-এর অঙ্ক সহজেই করতে পারবো। অলমোস্ট একই ধরনের জিনিসপত্র রয়েছে 20-তে, কারণ পুরনো জিনিসপত্র এগুলো, একই টাইপের কনসেপ্ট। 20-তেও 4টে বিন্দু দেওয়া আছে, এ বি সি এবং ডি। তাহলে এ বি সরলরেখা, তাহলে এ বিন্দু আছে, বি বিন্দু আছে, তাহলে এ বি সরলরেখার দিক অনুপাত আমরা বের করতে পারবো, এবং সিডি সরলরেখারও দিক অনুপাত আমরা বের করতে পারবো। ঠিক আছে, এখন বলছে এবি ও সিডি উভয় সরলরেখার উপর লম্ব সরলরেখার দিক কোসাইন নির্ণয় করতে বলছে। আচ্ছা, তাহলে অ্যাকচুয়ালি কী করতে হবে, এবি সরলরেখার দিক অনুপাত পেয়ে গেছি, আর কি সিডি সরলরেখার দিক অনুপাত পেয়ে গেছি। মানে আমাদের এমন একটা সরলরেখা বের করতে হবে যে সরলরেখাটা কি এবি এর উপরও লম্ব, আবার কি সিডি এর উপরও লম্ব। ঠিক আছে, আচ্ছা, এরকম জিনিস আমরা দেখ ভেক্টরের ক্রস প্রোডাক্টের কনসেপ্টে কী জেনেছি, এমন একটা সরলরেখা যেভাবে এ ভেক্টরের উপরও লম্ব, যে কিনা বি ভেক্টরের উপরও লম্ব। এরকম জিনিস আমরা কি করে বের করি, এ ক্রস বি করলেই পেয়ে যাই। কিন্তু দুটো ভেক্টরের যদি ক্রস প্রোডাক্ট করি তাহলে কিন্তু আমরা এমন একটা জিনিস পাই যেটা এ ভেক্টরের উপরও লম্ব, বি ভেক্টরের উপরও লম্ব। তাহলে এখানে আমরা কি করব, এবি যে সরলরেখার দিক অনুপাত বের করব, এবি সরলরেখার দিক অনুপাত ক্লিয়ারলি কি 4 - 2 5 + 3 2 + 1, দেখলেই বুঝতে পারছিস, তাই তো। আর এই যে এবি সরলরেখা এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি, বি থেকে এ বিয়োগ করে, আর সিডিটা কি ডি থেকে সি বিয়োগ করে। এখন এই এবি সরলরেখা আর সিডি সরলরেখা যে দিক অনুপাতগুলো পেলাম তাদের যদি ক্রস প্রোডাক্ট করে দিই, তাহলে যে ভ্যালুগুলো পাবো এ বি আর এ হলো সি ডি, মানে এমন একটা সরলরেখা চাইছে যে এ বির উপরও লম্ব, সিডির উপরও লম্ব। মানে এ বিন্দুর যে আর বি বিন্দুর যে স্থানাঙ্ক দেওয়া আছে, বি থেকে এ বিয়োগ করলেই আমরা তাদের ডিরেকশন রেশিও পেয়ে গেলাম। সাপোজ ডিরেকশন রেশিও কী পেলাম, a1 b1 c1, আর এখানে ডি থেকে সি বিয়োগ করলেও কি এখানে পেয়ে যাচ্ছি a2 b2 c2। এখন কি বক্তব্য, a1 b1 c1 আর a2 b2 c2 এদের ক্রস প্রোডাক্ট করে দে, এদেরকে ক্রস প্রোডাক্টে ফেলে দে। ক্রস প্রোডাক্টে কীভাবে ফেলবি, এরকম আমরা লিখতে পারি যে ক্রস প্রোডাক্টের কনসেপ্টে কি, ফার্স্ট রোতে আইজে কে বসে, এখানে সেকেন্ড রোতে a1 b1 c1 বসিয়ে দে, থার্ড রোতে a2 b2 c2 বসিয়ে দে। এইবার এইটা বসিয়ে দেওয়ার পরে নর্মাল যেভাবে ডিটারমিনেন্ট ব্রেক করে সেভাবে ব্রেক কর, b1 c2 - b2 c1, আবার তারপরে মাইনাস জে ক্যাপ, এরকমভাবে ভ্যালুগুলো বের করে ফেল। এবার এগুলো বের করার পরে দেখ আই ক্যাপের সহগ কী দাঁড়াচ্ছে, জে ক্যাপের সহগ কী দাঁড়াচ্ছে, আর কে ক্যাপের সহগ কী দাঁড়াচ্ছে। এই তিনটে ভেক্টর ক্যাপে যা যা সহগ দাঁড়াবে সেই সহগগুলোই হবে ওই লম্ব সরলরেখার দিক অনুপাতের মান। কি বললাম, আই জে কে ক্যাপের যে সহগগুলো দাঁড়াবে সেটা হবে ওই লম্ব সরলরেখাটার দিক অনুপাতের মান। কোন লম্ব সরলরেখাটা, যে এ বির উপরও লম্ব, সিডির উপরও লম্ব। এবার লম্ব সরলরেখাটার দিক অনুপাত পেয়ে গেলাম। সাপোজ ভাব দিক অনুপাত কিছু না কিছু একটা পেলি, কিছু না কিছু এরকম টাইপের ভ্যালু তো পাবি, 2 - 3 1। এবার এই দিক অনুপাত থেকে দিক কোসাইন কী করে বের করে, খুব ক্লিয়ারলি 2কে ভাগ করবো √2 স্কোয়ার প্লাস অফ -3 এর হোল স্কোয়ার প্লাস অফ 1 স্কোয়ার, একই রকম কমা দিয়ে -3 বাই ওরকম √1 বাই ওরকম √, এটা ক্যালকুলেশন করলে আমরা দিক কোসাইন পেয়ে যাচ্ছি। এই হলো প্রসেস, তো করে ফেলবি। আচ্ছা, এই 20 আছে, এই 21 বলছে দিক অনুপাতের সাহায্যে প্রমাণ করতে বিন্দুগুলি একটি আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু।
ক্লিয়ারলি এই বিন্দুগুলোর স্থানাঙ্কের নাম দিয়ে দিলি এ বি সি ডি নাম দিয়ে দিলি। এখন বিষয়টা হলো এ বি সরলরেখার দিক অনুপাত বের কর, সিডি সরলরেখার দিক অনুপাত বের কর। আচ্ছা, এবার বিপরীত বাহুগুলো দেখ পরস্পর সমান্তরাল আছে কিনা, ঠিক আছে। আর পাশাপাশি দুটো বাহু তারা পরস্পর লম্ব আছে কিনা। মানে এ বি সিডি নাম দেওয়ার পরে আমরা এটা দেখব যে এ বি সরলরেখার দিক অনুপাত আর সিডি সরলরেখার দিক অনুপাত একই অনুপাতে আছে কিনা, মানে সমান্তরালের যাচাইয়ের জন্য যা করি, মানে A1/A2 = B1/B2 = C1/C2 হচ্ছে কিনা, ঠিক আছে, এটা চেক করব। আর লম্ব চেক করার জন্য আমরা কি করব, এবি আর বিসি চেক করব। এবি আর বিসি চেক করব, মানে এবি বের করলি ওরকমভাবে বিসি বের কর। এবার এবি আর বিসি পরস্পর লম্ব কিনা চেক কর, মানে কি A1 × A2 প্লাস B1 × B2 প্লাস C1 × C2 ভ্যালুটা 0 হচ্ছে কিনা। এখন কি পরস্পর দুটো বাহু যদি সমান্তরাল হয় আর তার যদি একটা কোণ 90 ডিগ্রি হয়ে যায়, তো প্র্যাকটিক্যালি বাদবাকিগুলো এমনি 90 ডিগ্রি হবে, হতে বাধ্য, ঠিক আছে। তো এই হলো বিষয়টা, এই হলো 21। একই সময় একই টাইপের কনসেপ্ট 22 নম্বরে অ্যাপ্লাই কর, অলমোস্ট কাছাকাছি বিষয় আছে। 23 করার মতো কিছু দেখছি না, 23 কেটে দিতে পারিস, ঠিক আছে। 24-25 কর, সূক্ষ্মকোণ বা স্থানাঙ্ক হিসেবের উপর আছে, চেষ্টা কর। এবার আমি যেটা ঢুকতে চাইছি সেটা 26। এই চ্যাপ্টারের একটা বড় ভাইটাল অঙ্ক হলো এই 26 নম্বর অঙ্ক, কারণ এর আগের অঙ্কগুলো হয়তো সংক্ষিপ্ত দাগে রেখেছে, কিন্তু হয়তো দেখা যাবে ওটা মার্কস 2 এর কোশ্চেন চলে আসবে, 2 মার্কসের কোশ্চেন। তো অ্যাকচুয়ালি যদি 4 মার্কসের কোশ্চেন এই চ্যাপ্টার থেকে আসে, সেটা চান্স বেশি হলো এই 26 দাগ থেকে কোশ্চেনগুলো আসার, 26 দাগে যে কটা কোশ্চেন আছে, ঠিক আছে, এই কোশ্চেনগুলো আসার, অথবা দীর্ঘর দাগে যে কোশ্চেনগুলো আছে, দীর্ঘতে যে কোশ্চেনগুলো আছে, দীর্ঘ সব কটা কোশ্চেন 1 থেকে 8 পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা, এখন আমি 26-এর দাগ আর দীর্ঘর 8টা অঙ্ক যে এই ডিসকাশনের জন্য একটু উদাহরণে নিয়ে যাচ্ছি। উদাহরণটা ভেরি হেল্পফুল হবে অ্যাকচুয়ালি, ওকে। তো প্র্যাকটিক্যালি আগে একটু দেখে নে যে 26-এর দাগে কী আছে। অঙ্কটা একটু দিয়েছে হলো যে এমন দুটো সরলরেখা দিয়ে দিয়েছে, দুটো সরলরেখার মধ্যবর্তী সূক্ষ্মকোণের মান দিয়েছে, না সরি, দুটি সরলরেখার মধ্যবর্তী সূক্ষ্মকোণের মান নির্ণয় করতে বলেছে, যাদের দিক কোসাইনগুলো নিচের সমীকরণ দ্বারা সিদ্ধ হয়। মানে প্র্যাকটিক্যালি কি বলতে চাইছে, ভাব দুটো সরলরেখা আছে, একটা সরলরেখা এইটা, একটা সরলরেখা এইটা, একটা সরলরেখার দিক কোসাইন কি L1 M1 N1, আরেকটা সরলরেখা হলো L2 M2 N2, ঠিক আছে। এখন এই দুটো সরলরেখার যে দিক কোসাইন, সেই দিক কোসাইনগুলো এই সমীকরণটাকেও সিদ্ধ করে, এই সমীকরণটাকেও সিদ্ধ করে, দুটো সমীকরণকেই সিদ্ধ করে এই দুটো সরলরেখার দিক কোসাইন, ঠিক আছে। এখন তো এখানে জানতে চাইছে এই দুটো সরলরেখা নিজেদের মধ্যে কত ডিগ্রি কোণ করে, নিজেদের মধ্যে থিটা কোণ যদি করে তাহলে সেই থিটা ডিগ্রির মানটা কত, ওকে। এখন আমরা বরং একটু উদাহরণের দিকে চলে যাই এইটা ডিসকাশন করার জন্য, যেটা আর কি বললাম এলিমেন্ট দিয়ে অঙ্কগুলো, সেগুলোর জন্য অ্যাকচুয়ালি এই উদাহরণ 20 থেকে শুরু করে তার পরপর অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট। তো যাই হোক, আমি উদাহরণ 20কে বেস করে প্র্যাকটিক্যালি উদাহরণ 20 দুটোই 1 এবং 2 নাম্বার দুটো অঙ্ককে বেস করে 26 নম্বরের অঙ্কগুলো একটু ডিসকাশন করে দিচ্ছি। খুবই একটা ইম্পর্টেন্ট টপিক অবশ্যই, এবং কীভাবে এলিমেন্টের সাহায্য নিয়ে আমরা দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ বের করি, যেখানে দুটো সমীকরণ দিয়ে দিয়েছে, এখানে কিন্তু L1 M1 N1 L2 M2 N2 মান দেয়নি, তাদের দুটো সমীকরণ দিয়েছে। কীভাবে করা হচ্ছে একটু ভালো করে দেখে নিবি, বুঝে নিবি ভালো করে। তো প্র্যাকটিক্যালি কী হচ্ছে, প্র্যাকটিক্যালি যদি লক্ষ্য করিস, দেখ যে একটা সরলরেখা না সরি মানে একটা সমীকরণ দিয়েছে এলিমেন্ট দিয়ে 12 - m + 2n = 0, আরেকটা সমীকরণ দিয়েছে mn + nl + lm। এই ক্ষেত্রে ভালো করে যদি লক্ষ্য করিস 1 নম্বর বা 2 নাম্বার দুটো ক্ষেত্রে খেয়াল কর, একটা এলিমেন্ট দিয়ে একটা এমনি সমীকরণ দেবে, আরেকটা সমীকরণ যেটা দেবে, আরেকটা সমীকরণ হয় lm mn nl এরকম গুণগুণ আকারে থাকবে, অথবা L2 m2 n2 এরকম ফর্মে থাকবে। তাহলে কী বললাম, এলিমেন্ট দিয়ে এমনি একটা সমীকরণ দেবে, মানে শুধু এল শুধু এম শুধু এন, আর আরেকটা সমীকরণ যেটা দেবে সেটা lm mn nl এরকম গুণ আকারে থাকবে, অথবা কি L2 m2 n2 এরকম স্কোয়ার আকারে থাকবে। প্র্যাকটিক্যালি এইটাই দেখ রয়েছে, এমনকি ভালো করে যদি 26-এর অঙ্কগুলোও আমরা দেখি, মানে এক্সারসাইজে গিয়ে ওরকম প্যাটার্নেই আছে, ওকে।
তো এখানে আমাদের কি করতে হবে, যেটা এমনি বেসিক ইকুয়েশনটা দিয়েছে এই 12 মাইনাস এম প্লাস 2n, এই প্রথমটা ইকুয়েশনটা, সেইখান থেকে আমরা একটা কী কায়দা করব, সেখান থেকে যে কোনো একটা জিনিসের মান বের করে নেব। মানে হয় এল এর মান বের করলাম, অথবা এম এর মান বের করলাম, অথবা এন এর মান বের করলাম, যে কোনো একটা চলরাশির মান বের করে নেবো। এইখানে আমরা কি করছি, এম এর মান বের করছি। এম এর মানটা কি হচ্ছে, এল আর এনটা ওই পাশে গেলে যেটা হয়, মানে 2 × L+N, 2 × L+N, এটা কার মান, এটা হলো এম এর মান। এবার এই এম এর মানটা কী করা হচ্ছে, 2 নম্বর সমীকরণে বসিয়ে দেওয়া হবে। 2 নম্বর সমীকরণে বসিয়ে দিলে দেখ কী হচ্ছে, কী পাওয়া যাচ্ছে দেখ, এখানে দেখ স্পষ্টত লিখেই দিয়েছে 1 ও 2 থেকে এম অপনয়ন করে পাই। এম অপনয়ন করে পাই বলতে অ্যাকচুয়ালি কী বোঝাতে চাইছে, অ্যাকচুয়ালি ওই এম এর মানটা বের করে এখানে এম এর মানটা বসিয়ে দাও, আর কিছু না। তো প্র্যাকটিক্যালি এখানে বসিয়ে দিলে এরা একটু অন্যভাবে দেখিয়েছে। তো যাই হোক, তুই তোর মতো বসলে আলটিমেটলি দেখবি এই সমীকরণটা আসবে, যে 2l² + 5nl + 2n²। কি আমরা এম এর মানটা একটা প্রথম সমীকরণ থেকে বের করে দ্বিতীয় সমীকরণে বসিয়ে দিয়েছি। এবার আমরা কী পেয়েছি, 2l² + 5nl + 2n²। ওকে, আচ্ছা, এরপরে অনেক কিছু লেখালেখি করেছে, অত লেখালেখি নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। আমি অ্যাকচুয়াল ক্যালকুলেশনে নিয়ে যাচ্ছি, দেখ ভালো করে খেয়াল কর। এখন কি করবি, n² দিয়ে ভাগ করে দিবি। n² দিয়ে যেই ভাগ করে দিলি কি আসবে, এরকম এলো 2l/n এর হোল স্কোয়ার + 5l/n + 2, 2l/n এর হোল স্কোয়ার + 5l/n + 2 = 0। আচ্ছা, এইটাকে আমরা কি বলতে পারি, l/n এর একটা দ্বিঘাত সমীকরণ বলতে পারি। কারণ দ্বিঘাত সমীকরণ আমাদের কেমন দেখতে হয়, 2x² + 5x + 2, এটা আমাদের কি x এর দ্বিঘাত সমীকরণ। আর x এর জায়গায় কী আছে, এখানে l/n আছে, তাহলে আমরা এই সমীকরণটাকে বলতে পারি এটা কি l/n এর একটি দ্বিঘাত সমীকরণ। তো সেইটাই এখানে লিখেছে, এটি l/n এর একটি দ্বিঘাত সমীকরণ। এটা দ্বিঘাত সমীকরণের কটা বীজ থাকে, দ্বিঘাত সমীকরণের বীজ কটা থাকে, দ্বিঘাত সমীকরণের বীজ থাকে দুটো, তাই তো। একটা যদি আলফা বীজ হয়, এটা আমাদের কি হয়, বিটা হয়। তো ক্লিয়ারলি এখানে একটা বীজ আমাদের কি প্যাটার্নে আসবে, একটা হবে L1/n1 প্যাটার্নে, আরেকটা হবে কি L2/n2 প্যাটার্নে। ঠিক আছে, তো সেইটার জন্যই এখানটায় কী করা হচ্ছে দেখ, যদি সরলরেখা দুটি দিক কোসাইন সমূহ L1 m1 n1 আর L2 m2 n2 হয়, তবে সমীকরণের বীজগুলি হবে L1/n1 আর L2/n2। কারণ এখানে অলরেডি এম তো নেই, এই এম তো নেই, কি আছে, এল আছে বাই এন আছে, এই প্যাটার্নে আছে। তাহলে অ্যাকচুয়ালি বীজগুলো ওই প্যাটার্নেই আসবে, ধরে নিতে পারি আপাতত। তো সেই ক্ষেত্রে কি একটা বীজ হবে L1/n1। এটা হওয়ার কারণটা কি, যেহেতু বলে দিয়েছে যে L1 m1 n1 আর L2 m2 n2 ওই বেসিক সমীকরণ দুটোকে স্যাটিসফাই করে, যে দুটো সমীকরণ কোশ্চেনে দিয়ে দিয়েছে। এখন এমটা আমরা সরিয়ে দিয়েছি, তাহলে m1 আর m2 ভূমিকা নেই। ঠিক আছে, তাহলে ভূমিকা কার আছে, L1/n1 আর L2/n2, কারণ আমরা এটাকে L/n আকারে সাজিয়েছি। তাহলে কি সমীকরণ দুটোর বীজ কী হলো, L1/n1 আর L2/n2। আচ্ছা, এখন দুটো বীজ যদি জানা থাকে, বীজ দুটোর গুণফল মানে কি, আলফা ইন্টু বিটা। ভাব সাপোজ ax² + bx + c একটা দ্বিঘাত সমীকরণ, তার দুটো বীজ আলফা আর বিটা জানিস। তাহলে এখান থেকে আমরা কি সূত্র জানি, আলফা ইন্টু বিটা কী হয়, c/a হয়, মনে পড়ছে। আর আলফা প্লাস বিটা কী হয়, -b/a হয়। যদিও আলফা প্লাস বিটা -b/a এটা এই অঙ্কে কোনো কাজে লাগবে না, মেনলি বারবার লাগবে আলফা ইন্টু বিটা = c/a। বুঝতে পারলাম কথাটা। তাহলে আমাদের কি কাজে লাগবে, যে আলফার জায়গায় কী আছে, L1/n1, আর বিটার জায়গায় কী আছে, L2/n2। তাহলে কী হবে, L1/n1 ইন্টু L2/n2 = কি, c/a। সি মানে কি, যে কনস্ট্যান্টটা আছে, কনস্ট্যান্টের ভ্যালু কত দেখ, 2 আছে, আর এর ভ্যালু 2 আছে, খেয়াল কর। তাহলে এখানে কী হবে, 2/2 মানে 1 হলো। ওকে, আমরা এই যে সি ফর এই ভ্যালুটা আর এ ফর এই ভ্যালুটা না হয়েছে, তাহলে c/a থেকে আমরা 1/1 পেলাম। এইবারে কি করব, এইবার এরকমভাবে একটু সাজিয়ে ফেলবো, কারণ আমরা বেসিক্যালি কী পাচ্ছি, L1 ইন্টু L2, এখানে কি 1 আছে, 1 মানে আমরা কি লিখতে পারি, 1/1। তাহলে এই 1টাকে L1/L2 নিচে নিয়ে যেতে পারি। আচ্ছা, আর এই জায়গাটায় N1/N2 নিয়ে চলে এলাম। তাহলে কী দাঁড়ালো, L1/L2/1 = N1/N2/1। ক্লিয়ার? ওকে, এখন এই সেম টাইপের কাজ আবার অন্য কোনো একটা ভ্যারিয়েবলকে অপনয়ন করে করতে হবে। এই কিছুক্ষণ আগে আমরা কাকে অপনয়ন করেছি, এমকে অপনয়ন করেছি। এখন কি করব, এলকে অপনয়ন করব। মানে ওই প্রথম সমীকরণ থেকে এল এর মানটা বের করবি, প্রথম সমীকরণ থেকে এল এর মানটা বের করবি, মানে এই জায়গাটার কথা বলছি। এখান থেকে এল এর মান বের করবি, এল এর মানটা কী হবে, 2n - m, সরি এম, এটা এরকম আসছে না, এটা আসছে হলো m - 2n, m - 2n/2 হচ্ছে।
এই যে এল এর মানটা, এবার এল এর মানটা এখানে যেখানে যেখানে এল দেখতে পাচ্ছি সেখানে সেখানে বসিয়ে দেবো। ওকে, বসিয়ে দেওয়ার পরে তারপরে ক্যালকুলেশনটা করবি। ঠিক এই কাজটা এখানটায় করেছে, অথবা এল এর মানও বসাতে পারিস, অন্য কিছু করতে পারিস। যাই হোক, প্রথমে এম করা হয়েছে, এবার এল করা হলো। এখানে করার পরে এখানে দেখ সমীকরণটা এম এন দিয়ে চলে এসছে। এখানে কি করবো, আবার আমরা এন স্কোয়ার দিয়ে ভাগ করবো, তাহলে এম বাই এন এর হোল স্কোয়ার প্লাস এম বাই এন মাইনাস টু। এই সমীকরণের বীজ দুটো কী হবে, একটা এম ওয়ান বাই এন ওয়ান আর একটা কী হবে এম টু বাই এন টু। তাহলে এদের গুণফলটা কী দাঁড়াবে, এম ওয়ান বাই এন ওয়ান ইন্টু এম টু বাই এন টু ইকুয়ালস টু কী হচ্ছে, খেয়াল কর, সি বাই এ, তাহলে মাইনাস টু বাই ওয়ান, তাহলে মাইনাস টু হচ্ছে। আচ্ছা, এখন তাহলে আমরা কী করতে পারি, মাইনাস টুকে দেখ লিখতে পারছি মাইনাস টু বাই ওয়ান, তাহলে মাইনাস টুটা নেমে আসছে এই এম ওয়ান বাই এম টুর নিচে, আর উপরে এন ওয়ান এন টু চলে যাচ্ছে, এন ওয়ান এন টু নিচে কী চলে যাচ্ছে, ওয়ান চলে যাচ্ছে। তাহলে এম ওয়ান এম টু বাই মাইনাস টু ইকুয়ালস টু এন ওয়ান এন টু বাই ওয়ান। আচ্ছা, আরেকটা লজিকও বলে রাখি এখানে একটা কথা, যে প্রথম ক্ষেত্রে এন ওয়ান এন টুর নিচে যা রেখেছি, দ্বিতীয় ক্ষেত্রে এন ওয়ান এন টুর নিচে সেটুকুই রাখতে হবে, ঠিক আছে, আর বাকি পার্টকে আমরা অন্য জিনিসটা নিচে নিয়ে নেব। আচ্ছা, এতে কি হলো দেখ, প্রথম পার্টে খেয়াল কর, এখানে এন ওয়ান বাই এন টুর নিচে ওয়ান রেখেছি, তো এখানেও এন ওয়ান বাই এন টুর নিচে আমাদের ওয়ান রাখতে হলো। ওকে, আচ্ছা, এবার এই 5 আর এই 7কে যদি মার্চ করে দিই, 5 আর এই 7কে যদি মার্চ করি, তাহলে আমরা কি পাচ্ছি, আমরা এই জিনিসটা পাবো যে এল ওয়ান এল টু বাই ওয়ান, এম ওয়ান এম টু বাই মাইনাস টু, এন ওয়ান এন টু বাই ওয়ান ইকুয়ালস টু কি, কে ধরে নিলাম। এই দুটোকে মার্চ করে এটা পেয়েছি, আর ইকুয়ালস টু আমরা কে নিজেরা ধরে নিলাম। তাহলে আলটিমেটলি কী পেয়ে যাচ্ছি, খেয়াল কর, এল ওয়ান এল টুর মান কে, এম ওয়ান এম টুর মান মাইনাস টু কে, এন ওয়ান এন টুর মান প্লাস কে। ঠিক আছে, তাতে একটা সুন্দর ব্যাপার ঘটবে, তাতে ব্যাপারটা এটা ঘটবে, সেটা হলো যে এখানে কস থিটার সূত্র আমরা এটা জানি, এল ওয়ান এল টু প্লাস এম ওয়ান এম টু প্লাস এন ওয়ান এন টু, ওখানে কে বসলো, মাইনাস টু কে বসলো, প্লাস কে বসলো, পুরোটা যোগফল কি, জিরো। তাহলে কস থিটা ইকুয়ালস টু জিরো, কস থিটা জিরো কখন হয়, থিটার মান পাই বাই টু হলে। তাহলে আমরা বলতে পারি এখানে যে দুটো সমীকরণ দিয়েছে সেই সমীকরণকে যারা সিদ্ধ করে, মানে যে সরলরেখা দুটির দিক কোসাইনগুলো সিদ্ধ করে, মানে এল ওয়ান এম ওয়ান এন ওয়ান আর এল টু এম টু এন টু, সেই সরলরেখা দুটি পরস্পর কী হচ্ছে, লম্ব হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এখন এই প্রসঙ্গে একটা জিনিস বলার, যখনই কোনো একটা জিনিস লম্ব দেখাতে বলবে অথবা সহজে যদি লম্ব প্রমাণ হয়ে যায়, তাহলে তুই এই পদ্ধতিটাকে নিতে পারিস, যে পদ্ধতিটা নিয়ে এখানে আমরা ডিসকাস করলাম, সেই ক্ষেত্রে এই পদ্ধতিটা নেওয়া যেতে পারে। কিন্তু ঘটনাটা হলো, যদি এই যে এই কে মাইনাস টু কে প্লাস কে এই যোগফলটা জিরো না বেরোয়, তাহলে তো লম্বও আসবে না। সেক্ষেত্রে থ্রিটা 90 ডিগ্রি বলতে পারছি না, জিরো না বেরিয়ে অন্য কিছু বেরোতেই পারে। সেক্ষেত্রে অন্য কিছু বেরোলে কে তো থেকে যাচ্ছে, বা 5K বেরোলো, যোগ বিয়োগ করে 5K বেরোলো, তাহলে কে এর মান কী করে বের করবো, বের করার স্কোপ পাচ্ছি না, তখন কিন্তু এই পদ্ধতিটা অ্যাপ্লাই করা যাবে না। তাহলে কোনো অঙ্কে যদি বলে দেয় যে দেখাও যে তারা পরস্পর লম্ব, অথবা কোনোভাবে যদি বুঝতে পারিস যে এটা লম্ব হবে, তাহলে সেই ক্ষেত্রেই এই প্রসেসটা অ্যাপ্লাই করা যেতে পারে। যদি দেখা যায় যে এটা লম্ব হবে না বা লম্ব প্রমাণ করতে দেয়নি, সেই ক্ষেত্রে এই নেক্সট প্রসেসকে অ্যাপ্লাই করতে পারিস। আর নেক্সট প্রসেসটা সব ক্ষেত্রেই অ্যাপ্লাই করতে পারিস, যেটা হলো দেখ 2 নাম্বার এখানে অ্যাপ্লাই করেছে, কিছুই না, এখানেও প্র্যাকটিক্যালি অঙ্কের টাইপ একই, যে খেয়াল করে নে, অঙ্কটা দিয়েছে এইটা যে এল মাইনাস এম প্লাস থ্রি এন ইকুয়ালস টু জিরো, আর এটা দিয়েছে 7n স্কোয়ার প্লাস আই এম স্কোয়ার মাইনাস 3n স্কোয়ার ইকুয়াল টু জিরো। এখন যে টাইপে সলভটা হবে সেই টাইপটাকে ফলো কর। আচ্ছা, এখন কিন্তু এটা ধারণা করিস না যে এই স্কোয়ারটা আছে বলে এই টাইপে করা হচ্ছে, স্কোয়ার থাকুক বা গুণফল আকারে থাকুক, যেভাবেই থাকুক না কেন, আমরা এই দুটো প্রসেসের যে কোনো একটাই লাগাতে পারি। কিন্তু বাউন্ডেশনটা কোথায়, প্রথম প্রসেসের বাউন্ডেশন হলো সেটা লম্ব প্রমাণ করা অথবা 90 ডিগ্রি অ্যাঙ্গেল বের করা ছাড়া অন্য জায়গায় আটকে যেতে পারে। আর দ্বিতীয় প্রসেসটা যে কোনো ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি। তো সেই ক্ষেত্রে কিন্তু এই স্কোয়ার থাকার জন্য এই প্রসেস করছি এরকম চিন্তা যেন কারো না হয়, স্কোয়ার থাকুক বা গুণফল আকারে থাকুক, যেটাই থাকুক না কেন, আমরা দুটো প্রসেসে যে কোনো একটা অ্যাপ্লাই করতে পারি, শুধুমাত্র লম্ব হওয়া বা লম্ব না হওয়া সেই পার্থক্যটা হিসাবে দুটো প্রসেস হচ্ছে, আর কিছু না। আচ্ছা, এখন সেকেন্ড প্রসেসটা কি, সেকেন্ড প্রসেসটা হলো প্রাথমিক কাজটা একই, যে দেখ এল এর মানটা এম আর এন দিয়ে বের করেছে, যেটা আগের প্রসেসও বলছিলাম। তারপরে কি ওই 5m মাইনাস 3n যেখানে যেখানে এল আছে সেখানে সেখানে বসিয়ে দিয়েছে, মানে এল স্কোয়ার আছে অ্যাকচুয়ালি ওইটুকু জায়গায় বসিয়ে দিয়েছে। তো বসিয়ে দেওয়ার পর আলটিমেটলি এরকম হয়েছে, এবার একটুখানি হোল স্কোয়ার ভাঙলো, এবার যোগ বিয়োগ হয়ে আলটিমেটলি দেখ এইটা দাঁড়ালো। এরকম টাইপের ইকুয়েশন এখানেও পেয়েছিলি, এখানেও পাচ্ছিলি, এরকম টাইপের ব্যাপার স্যাপার। এই পর্যন্ত কাজটা কিন্তু একই। এইবার কি করবি, এইবারে এখানটায় দেখ তুই উৎপাদকে বিশ্লেষণ করতে পারছিস কিনা কোনো, মানে আমাদের মিডিল টার্ম, দেখ মিডিল টার্মের সাহায্য নিয়ে একটু উৎপাদকে বিশ্লেষণ করা হয়েছে। এইবার এখান থেকে যে উৎপাদকে করা হলো, এখান থেকে দেখ হয় এইটা ইকুয়ালস টু জিরো হবে অথবা এইটা ইকুয়ালস টু জিরো হবে, তাহলে এখান থেকে এম এর মান 2n/3 অথবা এখান থেকে এম এর মান n/2 বেরোলো। আচ্ছা, এম এর মান 2n/3 হলে এল এর মান কী হচ্ছে সেটা বের করে ফেল। এল কী আছে, 5n মাইনাস 3n, তাহলে এম এর মানটা 2n/3 বসিয়ে দে, আর মাইনাস 3n তো আছেই, তাহলে এল
এল এর মান কী বেরোচ্ছে n/3। ওকে, আচ্ছা এবার এইটাকে একটা কাজ কর, n/3, ঠিক আছে। আচ্ছা দ্বিতীয় ক্ষেত্রে কি করব, m এর মান n/2, তো এই যে n/2 এইটা আবার বসিয়ে দে এল এর জায়গায়, তাহলে ওইটা এল এর মান বেরিয়ে যাচ্ছে -n/2। তাহলে এল এর মান একবার বেরোলো n/3, আরেকবার বেরোলো -n/2। এবার দুটো সেট করে, দুটো সেট বানিয়ে এদের ইয়েটা লিখে ফেল। একটা সেট নাম দিয়ে দিতে পারিস A1 B1 C1। আমরা কেন L1 M1 N1 নাম দিলাম না, না দেওয়ার কারণটা হলো এটা দিক কোসাইনকে রিপ্রেজেন্ট করছে কিনা আমরা কনফার্ম বলতে পারবো না। কারণটা হলো যে এদের স্কোয়ারের যোগফল যদি 1 না হয় তাই আমরা কনফার্ম বলতে পারবো না, তাই এইগুলোকে দেখ দিক অনুপাত হিসাবে লেখা হয়। আচ্ছা দিক অনুপাতে কী ঘটবে, একটা A1 এর মানের জায়গায় কি তুই এল এর প্রথম মানটা কী আছে n/3 বসিয়ে দিতে পারছিস। আচ্ছা B1 এর মানের জায়গায় কি B1 সেটা দেখ 2n/3 বসিয়ে দিতে পারছি। ওকে, আর C1 এর মানের জায়গায় কি শুধু n বসিয়ে দিতে পারছি। ক্লিয়ার? তাহলে একটা কি হচ্ছে n/3, একটা 2n/3, আর এটা কি শুধু n। এবার আলটিমেটলি কী হবে, এখানে ভালো করে খেয়াল কর, এটা তো একটা অনুপাতে আছে না, তাহলে কি হচ্ছে এখান থেকে n কেটে যাচ্ছে, তাহলে কি হচ্ছে 1/3, 2/3, 1 হচ্ছে। ওকে, এইবার এইখানে যদি 3 দিয়ে গুণ করে দিই, অনুপাত তো 1/3:2/3:1, তো 3 দিয়ে গুণ করলে আলটিমেটলি কী হবে 1:2:3। অ্যাকচুয়ালি এটাকে এলিমেন্ট মানে L1 M1 N1 নাম না দিয়ে A1 B1 C1 নাম দেওয়ার এটাই কারণ, দেখ এদের স্কোয়ারের যোগফলটা কিন্তু আমরা 1 পাচ্ছি না, স্কোয়ারের যোগফলটা 1 পাচ্ছি না। কিন্তু যাই হোক বিষয়টা এটা দিক অনুপাত নাম দিবি। তো প্র্যাকটিক্যালি এখানে কী হলো, প্রথমটার এল এর মান বসলো, প্রথমটা এল এর মান কত n/3 বসলো, দ্বিতীয়টায় কী বসলো m এর মান বসলো, আর C1 তো কি মানে n তো nই আছে ওটা বসলো। ক্লিয়ার? আচ্ছা এটা হলো ফার্স্ট সেট বেরোলো। আবার কি করবো আমরা, সেকেন্ড সেট বের করবো। সেকেন্ড সেট মানে কি, আবার কি লিখবো A2 B2 C2। A2 জায়গায় কি বসাবো, মানে ভাব L2 ভাবতে পারিস, B2 জায়গায় M2 ভাবতে পারিস, আর C2 জায়গায় N2 ভাবতে পারিস, মানে কি সেকেন্ড সেটটা বসাবো। তাহলে L2 মানে কি সেকেন্ড এল এর মান কত পেয়েছিস -n/2, তাহলে সেকেন্ড এল মানে কি -n/2 বসলো। সেকেন্ড এম মানে কি শুধু n/2 বসবে। আর কি C2 মানে n তো nই আছে, কারণ n এর কিন্তু কোনো চেঞ্জ নেই, ঠিক আছে, মানে n2, n1ও n বসছে, n2ও n বসছে। দেখ এই যেখানে বসিয়েছি খেয়াল কর -n/2, n/2, n, ঠিক আছে। তাহলে এখান থেকে কি n কেটে যাচ্ছে, আর কি 2 দিয়ে গুণ হয়ে যাচ্ছে, তাহলে কী হয়ে যাচ্ছে -1, 1, 2। তাহলে একটা সেট পেলাম 1 2 3, আরেকটা সেট পেলাম -1 1 2। তাহলে আমরা কী পেলাম, এগুলো দিক অনুপাত পেলাম, কারণ আমরা দিক কোসাইন এটাকে কনফার্মলি বলতে পারবো না, এই কারণে বলেছি A1 B1 C1 আর A2 B2 C2 দিয়ে লেখ। আচ্ছা যেই দিক অনুপাতগুলো পেয়ে গেলি, তাহলে cos θ সূত্র কি A1 A2, তার মানে কি 1 × -1, এই যে 1 × -1, তারপরে প্লাস B1 B2, তাহলে 2 × 1, তারপরে কি প্লাস C1 C2, মানে 3 × 2, আর নিচে কি A1² + B1² + C1² √ আর A2² + B2² + C2² √ আলটিমেট ক্যালকুলেশন করলে এটা দাঁড়াচ্ছে। তাহলে কি দাঁড়ালো 7/2√21, কার মান cos θ মান। তাহলে থিটার মানটা কী হবে, কষ্ট ওই পাশে যাবে, cos ইনভার্স হয়ে যাবে, cos ইনভার্স অফ যা ভ্যালু বেরিয়েছে মানে 7/2√21। ক্লিয়ার? এইভাবে আমরা এখানে যে কোনো অ্যাঙ্গেলের মানটা বের করতে পারবো এই সেকেন্ড প্রসেসের সাহায্যে। তো মূল বিষয়টা কি শিখলাম আরেকবার একটু শর্টিং করে দিচ্ছি, যে মূল বিষয়টা যে কোনো একটা ভ্যারিয়েবলকে এলিমিনেট করবি, যেমন এখানে এলকে এলিমিনেট করে এম আর এন দিয়ে বসিয়ে দেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে আগের প্রসেসের মতোই হচ্ছে। এবার এই পর্যন্ত সেম প্রসেস, এই পর্যন্ত চলে আসার পরে আগের প্রসেসে কি করছিলাম, n² দিয়ে ভাগ করে নিচ্ছিলাম, ঠিক আছে। কিন্তু এই প্রসেসে আমাদের কি বলছে, এই প্রসেসে আমরা সিম্পলি দ্বিঘাত সমীকরণকে করব, মিডিল টার্ম করব। হ্যাঁ, মিডিল টার্ম করে উৎপাদকের বিশ্লেষণ করব, তাতে দুটো উৎপাদক পাবো, ওখান থেকে এম এর মান পেয়ে যাবো দুটো এম এর মান থেকে দুটো এল এর মান বের করে নেবো, এবার এলেমেনের দুটো সেট পেলাম, এলেমেনের দুটো সেটকে একটাকে A1 B1 C1 নাম দিয়ে দেবো। A1 B1 C1 নাম দিয়ে দিলে অ্যাকচুয়ালি এই জিনিসটা থাকবে, এই জিনিসটা থেকে n10 কেটে গিয়ে তারপরে 3 দিয়ে গুণ হয়ে গিয়ে 1 2 3 আসবে, আরেকটা সেট এরকম আসলো, ওখানেও এনগুলো কেটে গেল, 2 দিয়ে গুণ হয়ে গেলে -1 1 2 চলে এলো, তাহলে A1 B1 C1 আর A2 B2 C2 পেয়ে গেলাম। এবার এটাকে যখনই আমরা এই সূত্রে বসিয়ে দেবো, আলটিমেটলি এখানে অ্যাঙ্গেলটা পেয়ে যাচ্ছি। এইভাবে আমরা দুটো সরলরেখার দিক অনুপাত দিয়ে দিক কোসাইন দিয়ে যদি কোনো দুটো সমীকরণ দেওয়া থাকে, সেই সমীকরণ থেকে সহজেই এরকমভাবে দিক অনুপাত বা দিক কোসাইন বের করার মাধ্যমে তাদের মধ্যবর্তী কোণ বের করতে পারি আমরা। ওকে, আচ্ছা উদাহরণ 21টা আমি একটু ডিসকাস করে দিচ্ছি, সেটাও আবার এক্সাম্পলে থেকে এক্সারসাইজের জন্য খুব হেল্পফুল হবে।
এখানে কি বলছে দেখ, এখানে বলছে যে প্রমাণ করো যে দুটি সরলরেখার দিক কোসাইন সমূহ এটা হলে নির্ণয় করো যে সরলরেখা দুটি পরস্পর লম্ব হবে যদি এই শর্তটা হয়, আর সমান্তরাল হবে যদি এই শর্তটা হয়। একটু ভালো করে বুঝে নিবি, কিছুই নেই। প্র্যাকটিক্যালি কী হচ্ছে, কাজ একই। এই যে সরলরেখাটা দিয়েছে, এখান থেকে এল এর মান দেখ বের করেছে, এল এর মান বের করে এই সরলরেখার এখানে বসিয়ে দিয়েছে। এই যে এখানে এল এর জায়গায় বসিয়ে দিয়েছে, এখানে এল এর জায়গায় বসিয়ে দিয়েছে, একই কাজ হয়ে গেছে। আচ্ছা, এবার হয়ে যাওয়ার পরে পরের পেজে চলে এলাম। তারপরে দেখ লম্বের কথা যেহেতু বলেছে, তাই আমাদের যেভাবে সাজাতে হবে বললাম। কীভাবে বললাম, যে অ্যাকচুয়ালি যে সমীকরণটা পেলাম ওখানে দেখ ওইটাকে এন স্কোয়ার দিয়ে ভাগ করে দেওয়া হলো, যেমন আলটিমেটলি এটা পাচ্ছি এন স্কোয়ার দিয়ে ভাগ করলে। এইবার আমরা ধরে নিচ্ছি দিক কোসাইনকে, একটা L1 M1 N1 আর একটা L2 M2 N2। তাহলে একটা বীজ কী হবে M1/N1 আর একটা বীজ কী হবে M2/N2। ওকে, এবার তাহলে কী পাচ্ছি, বীজ দুটোর গুণফল মানে আলফা ইন্টু বিটা ইকলস টু কি C/A। C/A মানে কত, সি কত আছে দেখ সিজি, আর এ কত BH, তাহলে CG/BH। আলটিমেটলি এটাকে লিখতে পাচ্ছি এরকম, এটাকে ইচ্ছাকৃত এরকমভাবে লেখা হয়েছে, CG/BHটাকে G/B আর H/C, G/B আর H/C। এটা কেন লেখা হলো, কারণ প্রমাণটার দিকে লক্ষ্য রেখে এটা লেখা হয়েছে, আর কিছু না। প্রমাণটা এরকম টাইপের প্রমাণটা রয়েছে, যেটা প্রমাণ করতে দিয়েছে আর কি, ওরকম ফর্ম্যাটে রয়েছে, ওই কারণে এই জিনিসটাকে এভাবে আগে থাকতে সাজিয়ে নেওয়া হচ্ছে, যাতে পরে গিয়ে অসুবিধা না হয়। তাহলে কি হচ্ছে, এখানে তো জি উপরেই আছে, বি নিচে আছে, তাহলে G/B লিখতেই পারি, আর সিটাকে এইচ এর নিচে নিয়ে আসতে পারি, তাহলে G/B বা H/C। G/Bটাকে M1/M2 নিচে নিয়ে যাওয়া হয়েছে, আর N1/N2 নিচে H/Cকে। ওকে, ঠিক একই কায়দায় যদি আমরা এবার দেখ অন্য আরেকটা চলরাশিকে অপনয়ন করি, যেমন ভাই ফার্স্ট প্রসেসে দেখাচ্ছিলাম, তাহলে এবার কী পাবো, L1/L2 নিচে F/A পাবো, আর M1/M2 নিচে সেই G/B পাবো, কারণ এখানে অলরেডি M1/M2 নিচে G/B যেমন পেয়েছি, এখানেও তাই পাবো। এইবার এই 5 নম্বর আর 6 নম্বর সমীকরণকে যদি 5 করে দিই, তাহলে কী পাবো, L1/L2 F/A, M1/M2 G/B, N1/N2 H/C ইকলস টু কি K। ওকে, কে যেই হয়ে গেল, আলটিমেটলি কি L1 L2 ইকলস টু K ইন্টু এফ এ, M1 M2 ইকলস টু K ইন্টু G/B, N1 N2 হলে K ইন্টু H/C। ক্লিয়ার? তাহলে কি পরস্পর লম্ব হলে কী হবে, L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 0 হয়, তাহলে মানগুলো বসিয়ে দে, কে যেহেতু নট ইকলস টু 0, তাহলে আলটিমেটলি F/A প্লাস G/B প্লাস H/C ইকুয়াল টু 0। এর সাহায্য নিয়ে কিন্তু এক্সারসাইজে মানে দীর্ঘতে অঙ্ক আছে, সেটা করতে হবে। ওকে, আচ্ছা, আরেকটা হলো সমান্তরাল হলে কী হবে, এইটা খুব ভাইটাল একটা জিনিস, ভালো করে বুঝে নিবি সমান্তরাল হলে কী হয়। সমান্তরাল হলে আমাদের দিক কোশ্চেন অনুযায়ী আমরা কী পাই, L1/L2 ইকলস টু M1/M2 ইকলস টু N1/N2, এটা পাই তো। দিক কোসাইনগুলো তারাও নিজেদের মধ্যে একটা অনুপাতে থাকে সমান্তরাল হলে, তাহলে আমরা এটা লিখতে পারি। এইখান থেকে এইটুকু পার্টের জন্য আমরা কি লিখতে পারি, শুধু এইটুকু লিখতে পারছি, M1/M2 ইকলস টু N1/N2। ওকে, আচ্ছা, এবার এখান থেকে কি লিখতে পারছি একটু ভালো করে খেয়াল করলে দেখা যাবে, M1 এর নিচে N1কে নিয়ে যেতে পারছি, আর M2 নিচে N2, M2টা এদিকে উঠে যাচ্ছে, M1 এর নিচে N1 আর M2 নিচে N2 চলে আসছে। আলটিমেটলি কী দাঁড়ালো, বীজ দুটো সমান হয়ে গেল, যে M1/N1 হলো সমীকরণের একটা বীজ, আর M2/N2 আরেকটা বীজ, আলটিমেটলি কি বীজ দুটো সমান হয়ে গেল। আচ্ছা, বীজ দুটো যদি সমান হয়ে যায় কোনো দ্বিঘাত সমীকরণের, ভাব AX² প্লাস BX প্লাস C ইকলস টু 0, সমীকরণের দুটো বীজ যদি আলফা আর বিটা হয়, তারা যদি সমান হয়ে যায়, তাহলে আমরা কি বলতে পারি, সমীকরণের নিরূপকের মান 0। যাদের দ্বিঘাত সমীকরণের আইডিয়াটা স্বচ্ছ আছে, নিশ্চয়ই মনে আছে, যদি ভুলে গিয়ে থাকিস একবার দেখে নিবি, বীজ দুটো যখন সমান হয় তখন তার নিরূপক, মানে নিরূপক বলতে কী বোঝায়, এটা নিরূপক কি, এই নিরূপক হলো B² - 4AC, মনে পড়ছে, B² - 4AC। তাহলে নিরূপকের মানটা 0 হয়, তাহলে এই ক্ষেত্রে নিরূপকটা কী হবে, অঙ্কটা দেখ ভালো করে, অঙ্কটা মেন ছিল কিন্তু এই জায়গাটায় একটু দেখে নে। এই যে, তাহলে এখানে বি কত, এটা হলো টোটালটা B² - 4A, এটা C, এটা B² - 4ACটা কী হবে, 0 হবে। তাহলে সেই কনসেপ্টে এইটা লিখেছে, B² - 4ACটা 0। এই জায়গাটা কী কী আলোচনা করলাম, ভিডিওটাকে রিওয়াইন্ড করে আবার একবার দেখ। সিম্পল সমান্তরাল হলে এরকম লিখতে পারি, সেখান থেকে যেটুকু দরকার সেটুকুকে এক জায়গায় লিখে নিয়ে M1 এর নিচে N1 আর M2 নিচে N2, আলটিমেটলি এই দুটো আমাদের বীজ ছিল, বীজ দুটো সমান হয়ে গেল, বীজ দুটো সমান হলে কী হয়ে যাচ্ছে, নিরূপক 0 হয়ে যাচ্ছে। আমরা বলতে পারি যে সরলরেখা দুটো সমান্তরাল হলে যে দ্বিঘাত সমীকরণটা পাচ্ছি তার নিরূপকের মান 0 হবে। আলটিমেটলি ঘোরাপথে এটা পেলাম সমান্তরাল থেকে। তো এখন কি দেখতে পাচ্ছি, এখন আমার হাতে এইটা আছে, এখন দেখ এটা হোল স্কোয়ারটা ব্রেক কর, যা প্রুভ করতে দিয়েছে একটু ক্যালকুলেশন করলেই চলে আসবে। হোল স্কোয়ার ব্রেক করার পর একটু ক্যালকুলেশন করলে, বেসিক ক্যালকুলেশন হোল স্কোয়ারে যা প্রুভ করতে দিয়েছে চলে আসবে। এরকম টাইপের অঙ্ক উদাহরণে রয়েছে, উদাহরণে তো আছেই, মানে উদাহরণ থেকে ডিসকাস করলাম, মানে এক্সারসাইজে আছে, সলভ করতে হবে। উদাহরণ 22 ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে প্রমাণ করো যে একটি ঘনকের দুটি কর্ণের মধ্যবর্তী সূক্ষ্মকোণের মান cos ইনভার্স 1/3। ভালো করে এটা বুঝে নিবি।
দেখ এখানে কি করতে হবে, এটার ক্ষেত্রে আমাদের এই দেখ এখানে ভালো করে খেয়াল করো, প্রথমে ও একটা বিন্দু ধরে নিয়েছে 0 0 0, মানে কি মূল বিন্দু। আচ্ছা এই বরাবর কি গেছে, এই বরাবর ওয়াই অক্ষকে প্রেজেন্ট করেছে, এই বরাবর এক্স অক্ষকে প্রেজেন্ট করেছে, এই বরাবর জেড অক্ষকে। তো যাই হোক, এটা আমরা চাইলে অন্যরকমও করতে পারি, এটা ডাজেন্ট ম্যাটার। মূল বিষয়টা শুধু মাথায় রাখবি যে অক্ষ বরাবর এগোনো হবে সেইটার মান বাড়বে, যে অক্ষ বরাবর এগোনো হবে সেইটার মান বাড়বে। মানে কি বলছি, এক্স কমা ওয়াই কমা জেড একটা স্থানাঙ্ক হয়, যদি এক্স অক্ষ বরাবর এগোনো হয় তাহলে এক্সের মান বাড়বে, ওয়াই বরাবর হলে ওয়াইয়ের মান, জেড বরাবর হলে জেডের মান। যদি এক্স ওয়াই সমতলে বাড়ে তাহলে এক্স ওয়াই দুজনেরই মান বাড়বে, জেডের মানটা কি শূন্য থাকবে। এই কনসেপ্টটাকে স্বচ্ছ রাখবি। দেখ এক্স অক্ষ বরাবর এ বিন্দু গেছে, তাই দেখ এ 0 0 হয়েছে, তাহলে কি এক্সের মানটা বেড়েছে, ওয়াই আর জেডের মান বাড়েনি, ঠিক আছে। আবার এখানে দেখ ওয়াই অক্ষ বরাবর যখন গেছে ওয়াইয়ের মান বেড়েছে, এক্স আর জেডের মান বাড়েনি, জেড অক্ষ বরাবর জেডের মান বেড়েছে, এক্স আর ওয়াইয়ের মান বাড়েনি। ক্লিয়ার? আচ্ছা এখানে বি বিন্দুকে খেয়াল কর, এইটা আছে কি এক্স ওয়াই সমতলে আছে, বি বিন্দুটা এক্স ওয়াই সমতলে আছে, তাহলে কি এক্সের মানও বাড়বে, ওয়াইয়ের মানও বাড়বে, তাহলে এ কমা 0। এখন সব জায়গাতে এরকম এ করেই কেন বাড়ছে, কারণ এটা একটা ঘনক দিয়েছে, ঘনকের কি বাহুর দৈর্ঘ্যগুলো সব জায়গায় সমান হয়, তো ক্লিয়ারলি এটা যদি ঘনকের বাহুগুলোকে রিপ্রেজেন্ট করে সব জায়গায় এ দৈর্ঘ্যেরই করে বাড়ছে, আমি ধরে নিতে পারি, সেটা প্রথমে লিখে নিয়েছি এখানে আর কি, একক করে রয়েছে। তো যাই হোক, বি বিন্দু স্থানাঙ্ক হলো এ কমা 0, এক্স আর ওয়াই বাড়লো, জেড বাড়লো না। একই রকমভাবে যদি লক্ষ্য করিস যে এখানে এক্স আর জেড তলটা, এক্স আর জেড তলে কী আছে, এস বিন্দু, এখানে দেখ এক্স বেড়েছে জেড বেড়েছে, ওয়াই বাড়েনি। আর কিউ বিন্দু আছে হলো ওয়াই আর জেড তলে, এখানে দেখ ওয়াই বেড়েছে এ, জেড বেড়েছে এ, কিন্তু এক্স বাড়েনি, তাহলে এগুলো কি 0 এ। ওকে, আচ্ছা আর যদি এইটাকে খেয়াল করি আমরা পি বিন্দুটাকে, এখানে কি এক্স বেড়েছে, ওয়াই বেড়েছে, জেড বেড়েছে, তিনজনই বেড়েছে, কারণ এটা কি পুরো স্পেসে আছে, এটা ভাবতে পারি এটা ঝুলন্ত অবস্থায় আছে, এটা কিন্তু কোনো তলের উপরেই নেই অথবা কোনো অক্ষের উপরেও নেই, ঝুলন্ত অবস্থা, তাহলে তিনজনেই বেড়েছে এ কমা এ। ওকে, অথবা প্রয়োজন হলে নিজের ঘরটাকে ফলো করে, নিজের ঘরকে ফলো করেও ভাবতে পারিস। আচ্ছা এইবার এই দুটো এখানে কি, এবার এখানে এই যে ঘনকটা পেলাম, এই ঘনকে দুটো কর্ণ তাদের মধ্যবর্তী কোণ চেয়েছি। এবার দুটো কর্ণ কোন দুটো কর্ণ, একদম রিভার্সভাবে যে দুটো গেছে, ঠিক আছে। এখানে দেখ কর্ণ দুটোকে লিখে নিয়েছে, একটা কর্ণ হলো ওপি, যে ও এখানে, পি এখানে, একদম রিভার্স গেছে। অথবা নিজের ঘরকে ফলো করতে পারিস, ঘরের একটা একদম মেঝের নিচের দিকে একটা কোণা, তার সঙ্গে তার ঠিক সম্পূর্ণ বিপরীত দিকে একদম ছাদের দিকে একটা কোণা, মেঝের দিকে যে কোণাটা থাকবে সেই কোণায় যে তিনটে তল, মানে যে তিনটে তল বলতে চাইছি যে দুটো দেওয়াল আর মেঝে যুক্ত, তার ঠিক বিপরীত দিকে সেটাই যাবে, যেটা হলো মানে অন্য তিনটে তল, মানে হলো তোর ছাদের তল আর অন্য দুটো দেওয়াল যুক্ত। তো ঠিক ওই কনসেপ্টেই ও এর সাথে পি, ওপি একটা কর্ণ, একই রকমভাবে বলতে পারি এ কিউ আরেকটা কর্ণ, একই রকমভাবে বলতে পারি যে বিআর বা আরবি আরেকটা কর্ণ, আরেকটা দেখ সিএস আরেকটা কর্ণ। প্রতি ক্ষেত্রেই কর্ণগুলোর যে শীর্ষবিন্দু, কর্ণ দুটোর যে কোণার বিন্দুগুলো, সেটা কিন্তু ওই কনসেপ্টটাকেই মেনে হয়েছে, যে একটা কোণায় সঙ্গে যে তিনটে তল যুক্ত, বিপরীত কোণার সঙ্গে কিন্তু সম্পূর্ণ অন্য তিনটে তল যুক্ত থাকবে, সেই হিসাবে ঘরটাকে খেয়াল করবে, ঠিক আছে। তো যাই হোক, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা কি বের করতে পারি, এগুলোর দিক কোসাইন বের করতে পারি। দেখ দিক কোসাইন বের করা মানে কি, দেখ মানে মূলত দুটোর দিক কোসাইন বের করেছে, একটা ওপির বের করেছে, একটা একিউর বের করেছে, কারণ ওপি আর একিউ পুরো বিপরীত সাইডে আছে, এই যে ওপি যদি এইটা হয়, একিউটা কি হচ্ছে পুরো বিপরীত সাইডে, সম্পূর্ণ বিপরীত সাইডে যে দুটো কর্ণ রয়েছে তাদের মধ্যবর্তী কোণটাই আমরা বের করতে চাইছি। ওকে, তো প্র্যাকটিক্যালি এই হয়েছে ব্যাপারটা। তো ওপি সরল লেখার দেখ দিক কোসাইন বেরিয়েছে, ওপি দিক কোসাইন কী হবে, প্রথমে দিক অনুপাত বের করতে হবে, এখানে ডাইরেক্ট দিক কোসাইন বের করেছে, ঠিক দিক অনুপাত বের করতে গেলে আমরা কী করি, নর্মাল বিয়োগ করি না বিন্দু দুটোর মধ্যে, তাহলে ওপির কী আছে এ এ আর ও এর আছে 0 0 0, তাহলে এ মাইনাস 0 হবে, এ মাইনাস 0 হবে, এ মাইনাস 0 হবে। এটাকে ভাগ করবো কী দিয়ে, এদের দূরত্ব দিয়ে, মানে কি √ অফ এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আবার একই রকম দিয়ে এবার ভাগ হয়েছে। তাহলে এই যে এই সেটটা হলো ওপি, ঠিক আছে। আবার এই সেটটাকে যদি লক্ষ্য করিস, এই সেটটা কী হয়েছে, ওই সেটটা হয়েছে হলো এ কিউ দেখে নিবি, এ বিন্দু স্থানাঙ্কটা আর কিউ বিন্দু স্থানাঙ্কটা, আগে প্রয়োজন হলে দিক অনুপাত বের করবি, তারপরে সেটাকে এই √ এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার দিয়ে ভাগ করছি, কারণ দিক কোসাইনকে যখনই আমরা দূরত্ব দিয়ে ভাগ করি দিক অনুপাত পেয়ে যাই। তাহলে প্র্যাকটিক্যালি আমাদের কী পাচ্ছি এখানে আমরা, একটা সেট হলো 1/√3 1/√3 1/√3, কারণ এই লবের এ হরের এ কেটে যাবে, আরেকটা সেট হলো এইটা -1/√3 1/√3 1/√3। তো এই দুটো সেটের সাহায্য নিয়ে আমরা কি লিখতে পারি, যে cos θ
মানে সূত্র কি L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2, তাহলে এই মানগুলো বসিয়ে দে। এটা হলো L1 M1 N1 এর মান, এটা L2 M2 N2 এর মান, তাহলে নর্মাল গুণফলের যোগফল বসিয়ে দে। এটা দেখ যোগ বিয়োগ করে একটা সেট কাটবে, একটা হয়ে যাচ্ছে 1/3, তাহলে কস থিটার মান যদি 1/3 হয়, থিটার মান কি কস ইনভার্স 1/3, তাহলে ঘনকে দুটি কর্ণের মধ্যবর্তী সূক্ষ্মকোণের মানটা কী হবে, কস ইনভার্স 1/3। এটা ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক একটা। ওকে, আচ্ছা এখন আমরা উদাহরণ 23টাকেও লক্ষ্য করতে পারি। উদাহরণ 23 হলো উদাহরণ 22-এর সাহায্য নিয়েই করতে হবে। একটু উদাহরণ 22-এর সাহায্য নিয়ে করতে হবে। এখানে দেখ বলেছে ঘনকের 4টি কর্ণের সাথে আলফা বিটা গামা ডেল্টা কোণ করে। একটা সরলরেখা, ফিক্সড সরলরেখা দিয়েছিলে আমরা, সেটা ঘনকের 4টি কোণের সাথে আলফা বিটা গামা ডেল্টা করে। ঠিক আছে, এখন এই যে দেখ উদাহরণ 22-এর সাহায্য নিয়ে OP AQ BR CS সব কটার বের করা হয়েছে। দেখ সব কটার বের করেছে, 4টের বের করেছে। বের করার পরে এল সরলরেখার দিক কোসাইন ধরে নেওয়া হলে এলিমেন্ট, তাহলে কজ আলফা কী হবে, কজ আলফাটা কী হবে, এইখানে যেটা পেলো এই যে এ এ এ এ এ এ দিক অনুপাত, এই এ এর সাথে এলিমেন্টটা কি কোণ করবে, তাহলে ওই কজ আলফা কী হবে, এ এল প্লাস এ এম প্লাস এ এন ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ও তার সঙ্গে রুট ওভার এইটাও গুণ থাকবে যে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, কারণ এখানে এলিমেন্ট ধরেছে যেহেতু। কিন্তু এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার কী হয়, 1 হয়, তো আলটিমেটলি ওইটা কিছু থাকছে না। ওকে, ভালো করে একটু দেখে নে আরেকবার, জুম করে দিলাম। আশা করি স্পষ্ট দেখা যাচ্ছে। তো ক্লিয়ারলি এই দিক অনুপাত বেরিয়েছে, আর এল সরলরেখা দিক অনুপাত ধরে নিয়েছে এলিমেন্ট। ঠিক আছে, তাহলে আমাদের সূত্র এল প্লাস এই যে এই এর সাথে এই এল গুণ, এই এর সাথে এই এম গুণ, এই এর সাথে এই এন গুণ, এল প্লাস এ এম প্লাস এ এন, আর রুট ওভার অফ এইটা, আর রুট ওভার অফ এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ারটা 1 হয়ে যাচ্ছে। আচ্ছা, এইটা হলো √3 এ স্কোয়ার, উপরের এর সাথে কেটে গিয়ে নিচে √3 হবে। একই রকমভাবে কস বিটা বের কর, কস বিটার ক্ষেত্রে আমরা এই সেটটা নেব মাইনাস এ এ এ, সেটাও এলিমেন্টের সাথে গুণ হয়ে এরকম আসবে, কস গামা এটা হবে, কস ডেল্টা একই রকমভাবে এইটা হবে। এইবার এটা হওয়ার পরে এবার এখানে জানতে চেয়েছে হলো এই ভ্যালুটা কী হয়, তাহলে এই ভ্যালুগুলো সব বসবে, এটা স্কোয়ার এটা স্কোয়ার এটা স্কোয়ার এটা স্কোয়ার, এগুলো স্কোয়ার করবি। এগুলো এখানে যদিও করেনি কিন্তু তোকে করতে হবে, করে ক্যালকুলেশন করে দেখবি সব কিছু কেটে যাবে। সব কিছু কেটে যাওয়ার পরে 1/3 তো সবার থেকে কমন যাবেই, তার পাশাপাশি এল স্কোয়ার 4খানা পাবি, এম স্কোয়ারও 4খানা পাবি, এন স্কোয়ারও 4খানা পাবি, 4 কমন যাবে, আলটিমেটলি এটা থাকবে, এটার মান 1। অ্যান্সার কি দাঁড়িয়ে গেল 4/3। ভালো করে খেয়াল করবি এই অঙ্কটাই আছে, মানে এই কস স্কোয়ার দিয়ে অঙ্কটা আছে হলো এক্সারসাইজে দিয়েছে, আছে এক্সারসাইজে, আর এখানে প্রুফ করতে দিয়েছে সাইন স্কোয়ার দিয়ে। তাহলে আমরা কী করবো, কস স্কোয়ার আলফাকে কী লিখতে পারি, 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা, কস স্কোয়ার বিটাকে ওইটা, কস স্কোয়ার গামা, কস স্কোয়ার ডেল্টা সব লিখে দে। এই ওয়ানগুলো আমরা কী করবো, সব একদিকে নিয়ে আসবো, তাহলে হয়ে যাচ্ছে 4 মাইনাস 4/3, কারণ 4টে 1 আছে, 4 পাবো, 4 মাইনাস 4/3 তাহলে 8/3 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো উদাহরণ 23 পর্যন্ত খুব ইম্পর্টেন্ট অঙ্ক। কী বললাম, উদাহরণ সেই 20 থেকে শুরু করে উদাহরণ 20, 21, 22, 23 খুব ভালো করে দেখবি আর সব কটাকে স্টার মেরে দেবে, উদাহরণ 20, 21, 22, 23। ওকে, এবার আমি একটু আরেকবার এক্সারসাইজে নিয়ে যাচ্ছি। এক্সারসাইজে দেখ কী কী হলো ব্যাপারটা। এক্সারসাইজে 26 নম্বর অঙ্কের ধরনগুলো ডিসকাস হয়ে গেছে, তার আগেরগুলো তো আগেই হয়েছে। আর দীর্ঘর ক্ষেত্রে যদি ভালো করে খেয়াল করিস, দেখা যাচ্ছে সমান্তরাল, সমান্তরাল হলে কী হয়, নিরপেক্ষের মান 0 হয়, উদাহরণ 21-এ ডিসকাস হলো। এখানেও দেখ সমান্তরাল, একই কনসেপ্ট। এখানে দেখ আছে ঘনকের কর্ণ দুটির মান কস ইনভার্স 1/3 বেরিয়েছে, সেটাকে আমরা কী লিখতে পারি, π/2 মাইনাস সাইন ইনভার্স 1/3। কারণ কি, এটা ইনভার্সের ব্যাপার, যে কস ইনভার্স প্লাস সাইন ইনভার্স অ্যাঙ্গেল যদি সেম থাকে এটা কী হয়, π/2 হয়। তাহলে কী লিখতে পারি, কস ইনভার্স ইকুয়ালস টু π/2 মাইনাস সাইন ইনভার্স। কস ইনভার্স যে উদাহরণে বেরিয়েছে, এখানে π/2 মাইনাস সাইন ইনভার্স দিয়ে এলো। ওকে, আচ্ছা 4 নম্বরের অঙ্কটা দেখ, উদাহরণ 23-এ যেটা ডিসকাস হলো 4/3, ওখানে প্রুফ হয়েই ছিল। ঠিক আছে, তাহলে এটাও চাপ নেই। আচ্ছা 5 নম্বরটা একটু নিজেরা ভাব, 5 নম্বর আমি ডিসকাস করলাম না। ঠিক আছে, 6, 7 আলাদা ডিসকাশনের নেই, সামান্তরিকের উপর, 7ও তাই, দিক অনুপাত লম্ব, 8 হলো পরস্পর লম্ব হলে কী হয়, এটা হলো উদাহরণ 21-এ ডিসকাস হয়েছে। যাই হোক, এখানেই তাহলে শেষ হচ্ছে চ্যাপ্টারটা, এগুলো সব হোম টাস্ক থাকবে, বাকি পার্ট যা যা বাকি আছে। ওকে, তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ওকে, বাই।